এই সেনা প্রধান নিজে একটা বিহারীর বাচ্চা, এই রাজাকারের বাচ্চা। এবার যদি সেনাবাহিনীর কোন সদস্য এই সকল জুলাই জঙ্গিদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য সাধারণ মানুষের উপরে একটা গুলি চালায়, সারা বাংলাদেশ ধাউ ধাউ করে জ্বলবে, সারা ক্যান্টনমেন্ট ধাউ ধাউ করে জ্বলবে। বিহারীর বাচ্চা যে যেখানে আছে না কেন, কোন বিহারীর বাচ্চাকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। প্রিয় গোপালগঞ্জের ভাই এবং বোনেরা, জুলাই জঙ্গিরা কিন্তু মুখে বলে নাই ওরা গোপালগঞ্জ যাবে কি যাবে না, তালিকায় নাম রাখে নাই। সর্বাত্মক প্রস্তুতি কিন্তু ভিতরে ভিতরে নিয়ে রাখতে হবে। সেই সাথে দক্ষিণ অঞ্চলের যতগুলো জেলা আছেন, খুলনা এবং বরিশাল বিভাগে যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন, রাজপথে থাকা সক্রিয় নেতাকর্মীরা রয়েছেন, জনগণকে সাথে নিয়ে আপনাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার যদি ওরা আপনাদের জেলায় প্রবেশ করে, অন্তত পক্ষে তাকে হইলেও প্রথম শ্রেণীর জুলাই জঙ্গি এই সকল সমন্বয়ক নামক ওদের একটারে হইলেও আবু সাইদ করে দিতে হবে। আপনারা জানেন 25 সালে সেনাবাহিনীর ভিতরে থাকা বিহারীর বাচ্চারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালিয়েছিল, অথচ যাদেরকে ওরা ওদের ট্যাঙ্ক সাজোয়া যানের মধ্যে ঢুকিয়ে আশ্রয় দিয়ে ঢাকায় পৌঁছে দিয়েছিল, ওরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়াই এই বাংলাদেশের মহান স্থপতি স্বাধীনতার ঘোষক নিয়ে এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিল, তার মাজার নিয়ে অপমানজনক কথা বলেছিল, আর তাদেরকে আশ্রয় দিয়েছে আজকের এই সেনাবাহিনী। মনে রাখবেন, সেনাবাহিনীর সদস্য দেখলেই স্বাধীনতার প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। সেনাবাহিনীর সদস্য দেখলেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। এই সেনা প্রধান নিজে একটা বিহারীর বাচ্চা, এই রাজাকারের বাচ্চা। রাজাকারটা যতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে আছে, আরো অনেক সেনাবাহিনী ওর মতো রাজাকারের বাচ্চা আছে। যে সেনাবাহিনী, যে সরকার আজমের মতন কুখ্যাত দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীর বাচ্চাকে দুইটা পুরস্কারে ভূষিত করে, তাকে জেনারেল পদোন্নতি নিয়ে 1 কোটি টাকা দেয়, আর সুযোগ সুবিধাগুলো তাকে দিয়ে দেওয়া হয়, এই সেনাবাহিনীকে তাদেরকে বলতে চাই, এই টাকা কি ওদের বাপদাদার জমিদারির টাকা না, এটা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। এর বিচার একদিন হবে জনতার কাঠগড়ায়। আপনাদের কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার যদি সেনাবাহিনীর কোন সদস্য এই সকল জুলাই জঙ্গিদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য সাধারণ মানুষের উপরে একটা গুলি চালায়, সারা বাংলাদেশ ধাউ ধাউ করে জ্বলবে, সারা ক্যান্টনমেন্ট ধাউ ধাউ করে জ্বলবে। বিহারীর বাচ্চা যে যেখানে আছে না কেন, কোন বিহারীর বাচ্চাকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। পুলিশ হোক আর সেনাবাহিনী হোক, আর যদি ওরা এই স্বাধীনতা বিরোধী এই জামাতি পাকিস্তানি জুলাই জঙ্গিদের পক্ষ নিয়ে নিরীহ সাধারণ মানুষের উপরে গুলি চালায়, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তার পরিচয় জনতার আদালতে একটাই, ও বিহারীর বাচ্চা, ও স্বাধীনতা বিরোধী দেশ ধ্বংসকারী জুলাই জঙ্গিদেরকে সিকিউরিটি দিচ্ছে, তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে। সুতরাং তার বিচার অনিবার্য হতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে যে সেনাবাহিনী তৈরি হয়েছে, সেই সেনাবাহিনী 24-এর 5 আগস্ট কলঙ্কিত হয়েছে। এই সেনাবাহিনী আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, এই সেনাবাহিনীর মধ্যে থাকা একদল হায়নার দল, একদল বিহারীর বাচ্চার দল, তারা বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কিভাবে ভেঙেছে। আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনার ছবি কিভাবে অসম্মান ভাবে তাদেরকে দেয়াল থেকে ফেলে ভেঙেছে, পারিয়েছে, আপনারা এই দেশবাসী দেখেছেন। সুতরাং সেনাবাহিনীর পোশাক দেখলেই আর কখনো স্বাধীনতার প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। আগে তার বিষয় জাস্টিফাই করতে হবে, ও বিহারীর বাচ্চা, ও আসলে কি স্বাধীনতার পক্ষে, ও আসলে কি বাংলাদেশের সন্তান, নাকি পাকিস্তানি বিহারীর বাচ্চা, নাকি জিন্নাহর বীর্যে জন্ম নেওয়া, জিন্নাহর সেনাদের বীর্যে জন্ম নেওয়া আজকে সেনাবাহিনীতে পরিণত হয়েছে, সেনা সদস্যতে পরিণত হয়েছে। তার বিষয়ে সর্বাত্মক সোচ্চার থাকতে হবে। ক্যান্টনমেন্টে বাংলাদেশ পন্থে যারা রয়েছে, বাংলাদেশকে যারা ধারণ করে, সার্বভৌমত্বকে যারা ধারণ করে, ওই পবিত্র ইউনিফর্ম গায়ে ধারণের আগে পবিত্র কোরআন ছুঁয়ে যারা শপথ নিয়ে সেই শপথকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যারা কাজ করতেছে, তারাই ওই ক্যান্টনমেন্টে থাকবে। কোন বিহারীর বাচ্চা সেনাবাহিনীর মধ্যে থাকতে পারবে না। আজমের মতন কুখ্যাত রাজাকার দেশ বিরোধীর বাচ্চাকে যারা জেনারেল পদোন্নতি দেয় এবং বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসীদের সাথে আতাক করে বাংলাদেশ ধ্বংসের জন্য যে কর্নেল হাসিব নামক এই সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাদেরকে যে সেনাবাহিনী, যে সকল অফিসাররা পদোন্নতি দিয়েছে, যে সরকারের স্বাক্ষরিতে, যে সচিবের স্বাক্ষরে তাদের পদোন্নতি হয়েছে, ওরা দেশ বিরোধী, ওরা বিহারীর বাচ্চা, ওরা স্বাধীনতা বিরোধী, ওরা রাজাকারের বাচ্চা। ওদের বিচার জনতার আদালতে হবে। বাংলাদেশ পন্থী বাংলাদেশকে ধারণ করেন যে সকল সেনাবাহিনীগণেরা রয়েছেন,
আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনাদের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি রাখতে হবে। বাংলাদেশ রক্ষার জন্য আপনাদের সর্বাত্মক ভূমিকা এখন দেশবাসী দেখতে চায়। আপনারা আর কত দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন? আপনাদের কি নিজেদের মা বাবা নাই? দেশের প্রতি কি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা নাই? সেই ন্যূনতম দায়বদ্ধতা থেকে বলবো, যত বড় কঠিন সময় আসুক না কেন, আপনি যদি সাহস রেখে, আপনি আপনার শপথ অক্ষুণ্ণ রেখে যদি আপনার দায়িত্বে অবিচল থাকেন, তাহলে দেশবাসী আপনাকে সম্মানিত করবে। আপনি যদি মারাও যান, আপনি শহীদ পথ, আপনি শহীদের সম্মানে সম্মানিত হবেন। মহান রব্বুল আলামিন মৃত্যুর পরে হলেও আপনাকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করবে। তাহলে কিসের ভয় পাচ্ছেন স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের কর্তৃক? কিসের ভয় পাচ্ছেন দেশ বিরোধীদের? আপনারা ঘুরে দাঁড়ান দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। দেশের 18 কোটি জনগণ আপনার সাথে থাকবে। তাই দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা বিহারীর বাচ্চাদেরকে শনাক্ত করে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তা না হলে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু দেশবাসী আপনার বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদ করবে। মনে রাখবেন, 71 সালে বাংলাদেশে কোনো সেনাবাহিনী ছিল না। এই সেনাবাহিনী ছাড়াই কিন্তু দেশ মাতৃকার টানে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর এক ডাকে সাড়া দিয়ে 7.5 কোটি মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, নিহতের ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু তাদের দাবায় রাখা যায় নাই। ওই পাক সেনাদের জল কামান, উন্নত মানের অস্ত্র সমারস্ত্রের সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা। সুতরাং সেই দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, পুনরুদ্ধারের জন্য আমরাও জীবন বাজি রেখে লড়াইতে নেমেছি। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। ভাইরা আমার, দক্ষিণ অঞ্চলে ভাই সহ সারা দেশবাসী যারা রয়েছেন, এবারের সংগ্রাম হতে হবে শুধু মিছিল করে সীমাবদ্ধতার মধ্যে থাকবে না, গেরিলা কায়দায় মোকাবেলা করতে হবে। আবু সাইদ করে দিতে হবে সব জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বার্তা, জুলাই সন্ত্রাসীদের। যে সকল সন্ত্রাসীর এবং যে সকল রাজনৈতিক দলেরা ওদেরকে প্রশ্রয় দিবে, ওরাও সন্ত্রাসী হিসেবে পরিণত হবে। সুতরাং এখন থেকে মিশন শুরু করবেন আবু সাইদের মিশন। এখন থেকে মিশন হবে জঙ্গি সাহু হাদি মিশন, এর বাইরে অন্য কোনো মিশন না। এ সকল দাবি আদায়ের জন্য আমরা রাজপথে মিছিল করছি, সংগ্রাম করে যাচ্ছি। সেই দাবি আদায় যত সময় পর্যন্ত না হবে, যত সময় পর্যন্ত দেশের 20 কোটি মানুষের মুক্তি না হবে, যত সময় পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার না হবে, যত সময় পর্যন্ত একটা জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চার সর্বশেষ শাবক বেঁচে থাকবে, তত সময় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। চোখে পানি নয়, আগুন থাকতে হবে। দুর্বার ভাবে মহাপ্রলয় ঘটানোর উদ্দেশ্যে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সেনাবাহিনীর সঙ্গে যারা সম্পৃক্ত, এখন যারা কর্মরত আছেন কিংবা সাবেক, তাদের অনেকের মধ্যে সেগুলো আবার আদান প্রদান হয়, তথ্যগুলো কিছু বের হয়, কিছু বের হয় না। কিন্তু সেনাবাহিনী যেহেতু একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু মাঝে মধ্যেই সেই সুশৃঙ্খল পরিস্থিতি থেকে তারা বাইরে চলে যায়। ভেতরে নানান বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যার প্রভাব বাইরেও চলে আসে, এবং এগুলো নিয়ে নানান ধরনের উৎকণ্ঠা তৈরি হয়, এবং তারও প্রভাব সরকারের উপরে পড়ে, রাষ্ট্রের উপরে পড়ে, এমনকি সাধারণ মানুষের উপরেও মাঝে মধ্যে পড়ে থাকে। আর সবকিছু মিলিয়ে সেনাবাহিনীর একেবারে উচ্চপদস্থ যারা কর্মকর্তা, তারা খানিকটা তটস্থ হয়ে পড়েন। ঠিক তেমনি একটি ঘটনা খুব সম্প্রতি ঘটলো। সেটি হচ্ছে যে আমরা অনেকেই জানি 2024-এর 5ই আগস্টের পরে নতুন প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভিতরে যেমন নানান ভাবে ওঠানামা করেছে, সেনাবাহিনীর ভিতরে যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, সেটা যেমন তারা যেমন খুব কোণঠাসা হয়ে পড়েছিল, তাদের বড় একটা অংশকে গ্রেপ্তার করা হয়েছে, তারা অনেকে কারাগারে আছেন, আবার যারা ধরা পড়েননি বা গ্রেপ্তার হয়নি তারা বাইরে আছেন, এবং ভেতরেও চাকরিতেও কিন্তু এখন বড় একটা অংশ রয়ে গেছে। তারা যে একদম তাদেরকে বের করে দেওয়া গেছে শত চেষ্টার পরে, তেমনটা নয়। অন্যদিকে যারা স্বাধীনতা বিরোধী পক্ষের সঙ্গে যুক্ত কিংবা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন, অর্থাৎ বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক মতাদর্শের যেই সেনা কর্মকর্তারা কিংবা সৈনিকরা আছেন,
তারাও কিন্তু ভিতরে আছেন এবং তারা আপনাদের সবার চোখের সামনে ভাসবে 2024 5ই আগস্ট, যেই সেনা কর্মকর্তারা বা সৈনিকরা খুব উল্লাস প্রকাশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর করেছে, সেটা কিন্তু সবার নজরে আছে। এর বিপরীত দিকে আরেকটি ঘটনা 5ই আগস্টের পরপরই ঘটতে শুরু করে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে যেই সেনা কর্মকর্তা কিংবা সৈনিকরা বিভিন্ন অভিযোগের কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ বিভিন্নভাবে চেষ্টা করেছে বিভিন্ন বিদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত হতে, সরকারের বিরুদ্ধে নানান ধরনের তৎপরতায় লিপ্ত হতে, কেউ কেউ জঙ্গি তৎপরতায় সরাসরি সম্পৃক্ত হয়েছিলেন, এবং আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে নানান সময় কিছু পদক্ষেপও নিতে পেরেছিল। কিন্তু এর বড় একটি অংশ, যারা পুরো আওয়ামী লীগের সময়ে আর চাকরিতে ফেরত যেতে পারেননি, 5ই আগস্টের পরে এই অংশটা তারা তৎপর হয়ে ওঠে। তারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য নানানভাবে তৎপরতা চালায়, নানান প্রক্রিয়া চালায়, কিছুটা আইনগতভাবে, আবার অনেকটা তারা ভিতরে ভিতরে। তো এই যে আইনগতভাবে যারা চেষ্টা করছিল এবং সরকারের সঙ্গে অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সঙ্গে হাত মিলিয়ে যারা আবার চাকরিতে ঢুকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, এমনতর 733 জন আবেদন করেছিল সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আবেদন করো তোমাদের চাকরি ফেরত দেওয়ার জন্য, আমরা সেগুলো বিবেচনা করব। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বছরের 5 ফেব্রুয়ারি সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, এবং এই প্রজ্ঞাপনে বলা হয় যারা চাকরিচ্যুত হয়েছে 2009 থেকে 2024 পর্যন্ত, তাদেরকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হবে। সে অনুযায়ী 733 জন আবেদন করেছিল। এগুলো গত এই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তারা যাচাই বাছাই করে এর মধ্যে 145 জনকে চাকরি ফিরিয়ে দেয়া কিংবা তাদের সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। আপনাদের সবারই নজরে আসছে মাত্র 3-4 দিন আগে, অর্থাৎ গত জুনের শেষ দিকে এই যে গোলাম আজমের পুত্র আজমি, তাকে ভূতাপেক্ষ হিসেবে তার চাকরি ফিরিয়ে দেওয়া, তার সম্মান, তাকে প্রমোশন দেওয়া হয়েছে এবং 1 কোটি টাকার বেশি আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি মাসিক যে বেতন ভাতা ইত্যাদি ইত্যাদি এগুলো তো পাবেনি, এবং এরকম 4 জনকে ভূতাপেক্ষা চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের সম্মান, তাদের পদাধিকার বিভিন্ন কিছু হিসেব করে পুষিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের যে প্রমোশন দেওয়া হয়েছে এরকম আছে 4 জন। বাকি যে 141 জন, এই 141 জনকে সেনাবাহিনী তাদের চাকরি ফিরিয়ে দিয়েছে, কিন্তু সেটা তাদের অবসর, তাদেরকে যে বরখাস্ত করা হয়েছিল সেনাবাহিনী থেকে, সেই বরখাস্তের আদেশটি তারা প্রত্যাহার করে সেই জায়গায় স্বাভাবিক অবসর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে দেখানো হয়েছে, তারা যথাযথ সুযোগ সুবিধা পাবেন। তো এখন এই যে 141 এবং 145 জনকে যে সরকার সেনাবাহিনী যে আমলে নিয়েছে, বাকি বড় অংশ মানে 588 জন, তারা কোনো কিছুই এখন পর্যন্ত পাননি। এই 588 জন যখন জানতে পারলেন তাদের আবেদন বিবেচনা নিয়েও তাদেরকে চাকরিতে বহাল করার বা তাদের সুবিধা দেওয়ার কোনো প্রক্রিয়া তাদেরকে নেওয়া হয়নি, এর পরপরই গত এই সপ্তাহখানেকের মধ্যে তারা রীতিমতো ফুঁসে উঠতে শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৈঠক করেছেন এবং বিভিন্ন তৎপরতা তারা শুরু করেছেন, এবং এই তৎপরতার খবর যখন আবার সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে খুব জরুরি ভিত্তিতেই তাদের উপরে বিশেষ নজরদারি শুরু করেছে যে এই সুবিধা বঞ্চিত যেই সেনা কর্মকর্তারা, তাদের এই 588 জনের মধ্যে অনেকে আছেন কর্মকর্তা, আবার আছেন কিছু সংখ্যক সৈনিক, এবং সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর, তারা নৌবাহিনীর, বিমান বাহিনীর বিভিন্ন ফোর্সের মধ্যেই তারা আছেন। তো মানে ছিলেন এই 588 সাবেক সেনা কর্মকর্তা এবং সৈনিক,
তারা যাতে একজোট হয়ে বড় কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে কিংবা করছে কিনা, এই জন্য তাদের উপরে বিশেষ নজরদারি ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তাদের গতিবিধি প্রত্যক্ষ করা হচ্ছে এবং তাদের পিছনে লোক লাগানো হচ্ছে। এজেন্সি ডিজিএফআই প্রতিদিন তাদেরকে ফলো করছে, তারা কোথায় যায়, কে কোথায় কি করছে সবকিছু। কিন্তু এর মধ্যেও এই সাবেক সেনা কর্মকর্তা এবং সৈনিকরা বসে নেই। তারা কেউ কেউ বিষয়টিকে একটু নমনীয় ভাবে বা আরো একটু অপেক্ষা করার পক্ষে থাকলেও উচ্চ পর্যায়ের কয়জন যারা আগেও খুব সক্রিয় ছিলেন, এখন তারা নতুন করে সংঘবদ্ধ হয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তারা যে কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারেন যে কোনো সময়, কারণ তারা এই ইস্যুটিকে এমন একটি ইস্যু হিসেবে দেখছে যে আমার সঙ্গে দুজন সাবেক এই সেনা কর্মকর্তার এই পর্যায়ে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা পরিষ্কার করে বলেছেন যে তারাও বঞ্চিত হয়েছিলেন, তাদেরকে আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু তারা সুযোগ সুবিধা পাননি। অথচ এই যে স্বাধীনতা বিরোধী গোলাম আজমের পুত্র আজমি এবং আরো যে 2-3 জনকে চাকরি ফিরিয়ে দেওয়া হলো এবং বিপুল পরিমাণ টাকা দিয়ে তাদের বেতন ভাতা দিয়ে ভাবে, এইটা তাদেরকে ক্ষুব্ধ করেছে, প্রচন্ড রকম ক্ষুব্ধ করেছে। তারা এইটি মেনে নিতে পারছেন না।